এই ব্যাপারটা শেখ হাসিনার আমলে শেখ হাসিনাও করতো, আমাদেরকে কিছু কাজকর্ম দিত, আমরা হচ্ছে যে করে দিতে পারি এই প্রতিষ্ঠানে। তো সেগুলোর পলিটিক্যাল একটা ইয়া থাকে, মানে ইউরোপিয়ান ইউনিয়ন আপনার যেটা চাইছে এটার পলিটিক্যাল উদ্দেশ্য আছে, কোনো আনডাউটেড, কিন্তু শেখ হাসিনার উদ্দেশ্য ছিল। আচ্ছা বলেন তো। এখন এই যে গভর্নমেন্ট তো চেঞ্জ হয়েছে, আমার ধারণা হচ্ছে যে মানে থিঙ্ক ট্যাঙ্কগুলোর সাথে ওদের ওরকম কোলাবোরেশন নাই, ইউনিভার্সিটি টিচার রিসার্চ সেন্টারগুলোর সাথে ওদের ওরকম কোলাবোরেশন নাই যে আমরা এই বিপদে আছি আমাদের সামনে কি করবো, এটা নাই। আপনাদের সেটা আছে। আর আবার আমাদের থিঙ্ক ট্যাঙ্কের উপর গভর্নমেন্টের ইমানও নাই, বেশিরভাগ ইমানও নাই। এবং আমি মানে এটা রেকর্ড হচ্ছে, তো আমি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে মানে গভর্নমেন্ট থিঙ্ক ট্যাঙ্কদের কথা শুনে না, এবং থিঙ্ক ট্যাঙ্ক কী করে এটাও জানে না ভালো। অ্যান্ড প্ল্যানিং মিনিস্ট্রি তো প্রচুর ফান্ডিং করে, প্রচুর ফান্ড করে, ফান্ড আনে, দিচ্ছে, কিন্তু আলটিমেটলি আউটকাম মানে এই রিলেশনটা বাংলাদেশে কেমন আসলে, মানে থিঙ্ক ট্যাঙ্কের সাথে গভর্নমেন্টের রিলেশন, এটাই মূল আসলে। যেমন এই যে কেউ একজন এই যে আমাদের ওই যে ইফতেখার নাকি ও ইয়ার কারণে না ফরেন পলিসি নিয়ে কাজ করে, ওদের সাথে কাজ করে, গভর্নমেন্টের সাথে কি এদের কোনো যোগাযোগ আছে? গভর্নমেন্ট কি চায় যে এটা আমাদেরকে করে দাও, যে এটা সাবজেক্টভাবে ভালো বলতে পারবে যে থিঙ্ক ট্যাঙ্কের সাথে গভর্নমেন্টের যোগাযোগ নিয়ে ওরা কি ওই রিসার্চের রেজাল্ট নিয়ে ওরা কি আউটকাম কি, আর স্যার যোগাযোগটা আসলে কেমন বাংলাদেশে আপনার কি মনে হয়? একদম নীল বলবো, কিন্তু মূল ঘটনাটা এটাই। যেন আপনি আরেকটু বলে আপনি শুধু অ্যাড করে দিই, কারেক্ট করি। আপনাদেরকে যেমন আগের গভর্নমেন্টও দিয়েছে ফান্ড, কিছু বলে দেওয়া যায়, প্রেসক্রিপশন দেন, আপনাদেরকে ওই আমাদের কিন্তু করার সময় আপনাদেরকে একটু আপনি না ওরা এখানে কি সিস্টেমটাতে এমনভাবে লেখে যাতে নেক্সট আবার ফান্ড পাই বা খেপে যাবে এমন কিছু লিখবো না, এটা কি হয় কম্প্রোমাইজিং? আমাদের একটা ইউফেমিস্টিক ওয়েতে হয়, গভর্নমেন্ট যেহেতু সেমি গভর্নমেন্ট, কিন্তু যে অন্য যাদের উপর বলো একটু কম কাজ করে তারা তো একটু কম। আচ্ছা, মানে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি এটা জন্ম থেকেই হচ্ছে যে প্রো গভর্নমেন্ট না, মানে ডাটা আপনি দেখবেন যে আওয়ামী লীগের শেষের দিকে ফুড ইনফ্লেশন বিবিএস কত দেখাইছে 10 something, আর আমরা দেখাইছি 15 something। এটা নিয়ে আবার এখন যে এই ডক্টর ইউনুসের যে এই যে বিশেষ সহকারী আইটি, সে আবার ওই সময় রেজিস্ট্রারে লিখছিল যে গভর্নমেন্টের ডাটার মধ্যে তো একটার সাথে একটা মিল নাই। এটা নিয়ে আসলে মানে কারা কারেক্ট ছিল, আপনারা না ওনারা? এটা বোঝাই যাচ্ছে যে কারা কারেক্ট ছিল, ফুড ইনফ্লেশন বেশি ছিল, এটা তো আন্ডারস্টুড। আমি তখনকালীন ডিজি মানে আমাদের যে ডিজি মহোদয় ছিল আমার সাথে আলাপ করছি, স্যার এই অবস্থা, তো একটা প্রেশার থাকে, ওটা তো আপনি বুঝতেছি না। আমাদের একদম নাই, ওরা একদম না, আরো বলে যে আপনারা আরো ক্রিটিক্যাল প্রেশার দিলে তো সে রিয়েল অবস্থাটাই বুঝতে পারবে, রিয়েল অবস্থাটা না বুঝতে পারলে তো সে স্টেপে নিতে পারবে না। কারণ আমাদের পলিটিশিয়ান পলিসি মেকারদের সাথে তো আপনাদের কোনো যোগাযোগই নেই, আপনাদের মধ্যে আমি বলতে এটার একটা বড় বিশাল গ্যাপ না। যেন আপনি যে রেজাল্টটা দিলেন যে আলটিমেটলি রাশিয়া সাস্টেইন করবে, আমি অ্যাপারেন্টলিও বলে দিতে পারি রাশিয়া সাস্টেইন করবে, এটা সবাই মোটামুটি মানে বলে দিতে পারে, কিন্তু রিসার্চের কাজ কি? আপনি ডাটা কালেকশন কইরা প্রসেসের মাধ্যমে দিয়ে যায় বললেন যে সে সাস্টেইন করবে, এটাই তো আমি চাই, কিন্তু এটা তো নাই, এটাই তো সবচেয়ে বড় গ্যাপ। আর যেসব কারণে হচ্ছে সেগুলো কোনো নিউট্রালাইজ করতে যাবে, যেসব কারণে নিউট্রালাইজ করতে চাই, করেছে তাই নিরপেক্ষভাবে করলে রিয়েল আউটকামটা আসবে। দেন লাস্ট শেখ হাসিনার একটা পদক্ষেপ আপনি আপনারা বলি, এটা নিয়ে আমিও রেজিস্টারে একটা লেখা লিখছি, আনপেইড ওমেন আনপেইড কেয়ার ওয়ান, মানে আমরা মহিলারা যে বাসায় কাজকর্ম করে এটা যদি আপনি মানিটাইজ করেন, মানিটাইজ করলে জিডিপিতে এটার অবদান কত আমরা বের করছি, এটার 14.8, মানে আমাদের রিসার্চার না, আমি অবশ্য পাবলিকেশনে ব্যাকগ্রাউন্ডে দিয়েছি, কিন্তু 14.8%, এটা আবার ইন্ডিয়াও করছে 7.5, শ্রীলঙ্কা করছে, নেপাল সম্ভবত কেউই যোগ করে নাই জিডিপি আনপেইড কেয়ার ওয়ার্ক, সাধারণত যোগ করে না, করলে এটা শেখ হাসিনার উদ্দেশ্যটা ছিল এরকম যে আপনি যদি জিডিপিতে আনপেইড কেয়ার ওয়ার্কটা দেখান তাহলে তো জিডিপির সাইজটা আপনি বড় দেখাতে পারবেন এটা, কিন্তু মানে আলটিমেটলি এর মধ্যে ফল হইলো বা এটা খুব বেশি কাজ করে না, সে থিঙ্ক ট্যাঙ্কের কাছে আসছে কিন্তু তার উদ্দেশ্যটা কি? ইউরোপিয়ান ইউনিয়নের উদ্দেশ্য যা, শেখ হাসিনার উদ্দেশ্য তা, এটা তো আপনি যদি জিডিপি সাইজ বড় করে দেখান তাহলে তো তার পলিটিক্যাল গেইন হইল, আর ওখানে ইউরোপিয়ান ইউনিয়ন আপনার থেকে যেটা চাইছে সে রিয়েল স্টেট কি নিবে, এইভাবে নিউট্রালাইজ করবে সেটা। আমি যেটা বলতে চাইছি মানে আমার অ্যাডিং হইলো এখানে মানে থিঙ্ক ট্যাঙ্ক, তারপরে একাডেমিশিয়ান
রিসার্চ অর্গানাইজেশন এদের সাথে গভর্নমেন্টের কোনো যোগাযোগ নাই, পলিসি মেকারদের থাকলেও মানে ওই যে সুবিধা অনুযায়ী ইয়া করে, অ্যাপ্রোচ করে। আচ্ছা মিয়ানমারি শুনি একটু বললেন। এখানে আমাদের আমলাদের একটা চেঞ্জ আসছে যে তারা সর্বজ্ঞ, যে নিড এনি অ্যাডভাইস। ব্যুরোক্রেসির মধ্যে আগে নলেজের যে ডিমান্ড ছিল ওইটা আর নাই, তারা সব বিষয়ে সব জানে। জুনিয়র অফিসারদের সাথে সিনিয়র অফিসাররা জুনিয়র অফিসারদের মিটিংয়ে পাঠাচ্ছে, কোনো একটা কনফারেন্স অনেক, তার কাছ থেকে যে ফিডব্যাক সেটা কখনো উপরে যায় না, ফিডব্যাক অলওয়েজ টপ ডাউন। টোটালিটারিয়ান একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এটা আরেকটা অনুমানের অনুমানের যে ফ্যাক্ট, এটা সত্য ফ্যাক্ট, এটা তার মানবিক করিডোর, রোহিঙ্গা ইস্যু, এগুলো নিয়ে আলাপ করে শেষের দিকে আরো কয়েকজন ভালো জানো লোক জয়েন করছেন, লোকমান মিত্র, নর্থ ল পড়ান, কোথায় ল পড়ান? নর্থ সাউথ ইউনিভার্সিটি। আচ্ছা, আপনি ল স্যার? হোয়াইট সুজেন আছেন, আচ্ছা, বড় ফিল্ম ক্রিটিক, রাইটার, দেশে আসলো আগে তাদেরকে একদিন শিখছেন। আর মাঝখানের জনটা পরিচয়টা? রাফসান গালিব সম্পাদক পাতায় আছেন। আপনাদের প্রথমত প্রথম আলো? আচ্ছা আচ্ছা, আপনার প্রথম আলো দুজন এসছেন, আপনার দুজনে ভালোই কয়েকটা বোকামি দেন বিরাট। বাপরে বাপ, কি পড়ছেন? MBA করছেন? হ্যাঁ, আচ্ছা কয়েকটা বোকামি টাইপ প্রশ্ন করি। ধরেন আমি যখন ফ্রান্সের নাম নেই, আমার মাথায় একটা মানে চিত্র ফুটে উঠেছে, হ্যাঁ শিল্প সাহিত্য অথবা লিটারেচার। নর্ডিক কান্ট্রিগুলোর নাম নিলে মনে হয় যে এক ধরনের ব্র্যান্ডিং হয়েছে, যে স্থিতিশীল, স্লো স্টিডি ডেভেলপমেন্ট। আমেরিকানরা হচ্ছে বিগ, হ্যাঁ আমেরিকান ড্রিম, এরকম কিছু। মাইটিনেস। আমি যখন বলি বাংলাদেশ, have we been able to define what is Bangladesh? This is the first question. কারণ আপনি পলিসি বলেন, ডেভেলপমেন্ট ডিসকোর্স বলেন, আপনার ইকোনমিক বলেন, আমার তো একটা ট্রেন্ড থাকতে হবে, আমার একটা ডিজাইন থাকতে হবে। সো বাংলাদেশটা কি? হ্যাঁ, এটা একটা প্রশ্ন, যেহেতু আপনি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছেন, সিকিউরিটি নিয়ে কথা বলছেন। সেকেন্ড হচ্ছে আপনার কথা মতো বারবার সরকার উঠে আসছে। আচ্ছা আচ্ছা, এই সরকারটা কে? এই সরকারটা কি শেখ হাসিনা ছিল? এই সরকারটা কি ডিজিএফআই ছিল? এই সরকারটা কি কিছু ব্যুরোক্রেট ছিল? কি ছিল? মানে সরকার বলতে আমাদের মেমোরিতে, ইনক্লুডিং মাসল মেমোরি, আমরা বাংলাদেশের লোকজন সরকার বলতে কি বোঝাচ্ছি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, থার্ড হচ্ছে ইনস্টিটিউশন বলতে আমি কি বোঝাবো? মনে রাখেন কোশ্চেন করবো। হ্যাঁ, থার্ড হচ্ছে মনে রাখেন কোশ্চেন করবো, 3-4টা। প্রথমটা মনে আছে, দ্বিতীয়টা বলে গভর্নমেন্ট কে, থার্ডটা? থার্ড হচ্ছে ইনস্টিটিউশন। আচ্ছা, এই তিনটা বলতে কি বুঝবো অথবা কি বুঝি সেটা অ্যান্সার আমরা সবাই দিতে পারবো। আচ্ছা, থার্ডটা কি? ইনস্টিটিউশন। হ্যাঁ, এটা বলে কোশ্চেনটা কি ছিল? এটা বলতে আমরা কি বুঝবো ইনস্টিটিউশন বলতে? হ্যাঁ, এখন ইনস্টিটিউশন বলতে যেমন ধরেন আমাদের গত 15-16 বছরের অভিজ্ঞতায়, ধরেন হারুনের ভাতের হোটেল, ইট বিকেম অ্যান ইনস্টিটিউশন অফ রিপ্রেশন। এখন কোনটা ফাংশন করছে দেশে আমি জানি না, আমি হারুনের ভাতের হোটেলকে ফাংশন করতে দেখছি, ঠিক আছে? সামনের দিকে আমার ইনস্টিটিউশন বলতে আমি আসলে কি ফাংশন করতে বুঝবো? আমি তিনটা প্রশ্ন, তাহলে বাংলাদেশ কি, অথবা কি হবে, কিভাবে ব্র্যান্ডিংটা করবো? সরকার বলতে আমি কি ব্র্যান্ডিংটা করবো, অথবা কিভাবে ডিজাইন করবো? আর ইনস্টিটিউশন বলতে আমি কিভাবে ডিফাইন করবো? আচ্ছা, তিনটা জানি না কঠিন আছে না না, খুবই সুন্দর কোশ্চেন। প্রথমটা ওটা বাংলাদেশ যদি বলেন, যে বলেন আর্ট কালচার, মাইটিনেস, ইউএস, তাই না? বাংলাদেশ একটা সহজ সরল দেশ, সহজ সরল সাদামাটা একটা দেশ। ওকে, আমি কানেক্ট করে ফেলতেছি। একটা সাদামাটা লোক, যেটা আমি ইনফরমাল সেক্টরের দিকে যখন তাকাই, তখন দেখি যে লোকটা একটা পয়সাও গভর্নমেন্ট থেকে নেয় নাই, আমাদের ট্যাক্স পেয়ারের একটা টাকাও সে নেয় নাই, সে তার সংসারকে চালিয়ে যাচ্ছে বংশ পরম্পরায়। এই যে লোকটা ভেজিটেবল বিক্রি করছে, যে লোকটা ফল বিক্রি করতেছে, 10,000, 20,000, 50,000 টাকার
পুঁজি নিয়ে এই ফল বিক্রি করতেছে। আমার চোখে পানি এসে যায় যে একটা পয়সাও সে আমার থেকে নেয় নাই, অথচ সে আমার দেশকে উপকার করছে, তার সংসারকে ওই আয় দিয়ে সে সংসারকে চালাচ্ছে। না তো রেভলিউশন হতো, হওয়ার কথা, তার রাস্তায় যে নামতো, তার গুলশান বানানো সব জায়গায় তারা ইচ্ছে করে তো ভাঙতে পারে, হ্যাঁ তাই না? ওই দিকে যদি চিন্তা করেন ফিলোসফিক্যালি দে ক্যান, হ্যাঁ, ফাইট ব্যাক। তারা তো করছে না, সব ছোট মানে ফল বেচছে, তাও তো গালি দেয় যে রাস্তাটা দখল করে রাখছে, গালি দেয় না রাস্তা। হ্যাঁ, ওদেরকে ইনস্টিটিউশনাল করা যায়, আপনি ইনস্টিটিউশনাল, ওদেরকে ইনস্টিটিউশনাল করা যায়। তুমি ফল বেচো, ওই ফুটপাতেই বেচো, একটা টুরকি নিয়ে বসো, আর যেন একটা লোক হাঁটতে পারে এইটা রাখো। আমার বড় দেশ না যে বড় ফুটপাত দরকার, কিন্তু সে নিজের কর্মসংস্থান সে নিজে করছে, তার পরিবারের থালার ভাত সে জোগাড় করছে, স্পন্টেনিয়াসলি ইনফর্মাল সেক্টর করছে। জাতি, রাষ্ট্র, সমাজ, আমি কোনো অবদান নাই। আমার অবদান থাকতো যে আমার ট্যাক্সের টাকা ওখানে থাকতো, এইভাবে বলবো ইনডাইরেক্টলি যে আমার তো অবদান আছে, আমার ট্যাক্সের টাকা সে এই বিল্ডিং, ওদের জন্য হাউস কী বললাম শপিং মল বা ভেজিটেবল মল বানিয়ে দিলাম। সে রাস্তায় বসছে তার টুকরি নিয়ে, এইটা হলো ফার্স্ট। ওই যেটা বললেন যে বাংলাদেশ সহজ সরল মানুষ। সেকেন্ড পয়েন্ট আসি, গভর্নমেন্ট যারা সবসময় ছিল তাদের মধ্যে একটা বড় অংশ ভেরি সেলফিশ, বড় সেলফিশ এবং ইন্ট্রোভার্ট, এবং তাদের চাওয়া পাওয়ার, তাদের মধ্যে কোনো ভ্যালুস নাই। ভ্যালুস থাকলে তাদের মধ্যে এইভাবে লুটপাট করা আর একটা মানসিকতা, এটা কিন্তু থাকতো না। ভ্যালুস নাকি চেক অ্যান্ড ব্যালেন্সের অভাব? ভ্যালুস, চেকের ব্যালেন্সটাতে বড় ইনস্টিটিউশনের পরেরটাতে আসলাম, ইনস্টিটিউশনটা ট্রান্সপারেন্ট না। মানুষ তো বাই নেচারে অপরাধ প্রবণ, এখন তো এটা কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আইন কানুন রীতির কথা বলা, কিন্তু আইন কানুন যারা করবে তারাই তো ওই অবস্থা, ওই এলিট শ্রেণীটাই তো সিনসিয়ার না। লিডার যদি সিনসিয়ার হয়, আমি যদি অফিসে আসার সময়, যাওয়ার সময় লাইটটা অফ করি, আমি আসার সময় যদি আমি ড্রাইভারকে আবার পার্সোনাল ইউজ না করি, আমার সাবঅর্ডিনেট তো করবে না, সাবঅর্ডিনেট কখনোই তার প্রাইভেট ইউজ করবে না অফিস। অতএব যেই অফিসের লিডার, তার বিহেভিয়ার চেঞ্জ হতে হবে, তার মন মানসিকতা চেঞ্জ হতে হবে, এবং তার কার্যকলাপে দেখাতে হবে যে আমি তোমার যেটি নির্দেশ দিচ্ছি আমি নিজে করছি। তার মানে আপনি বলতে যাচ্ছেন এপিএস এর দুর্নীতি আসলে এপিএস এর দুর্নীতি না, উপরে উপরে এইভাবে ইন্টারপ্রেট করব। হ্যাঁ হ্যাঁ, শিওর। যেমনটা পিওনের দুর্নীতি আসলে পিওনের না, যে 400 কোটি টাকা, সেটাই তো এখনো বোধ হয় যে কথাগুলো বেরিয়েছে। কিন্তু এটা যদি এপিএসের যদি হয়, তো এপিএসকে তো আমার বলা উচিত সবাই সামনে, হাপড় তো মারো খারাপ জিনিস, সবার সামনে। যে আমি বলি একটা কথা, আমি যদি শিক্ষা বলেছিলাম, আমি বলে ফেলেছিলাম না, ওই আমি যদি শিক্ষা উপদেষ্টা হতাম এই যে গভর্নমেন্টের সময়, আমার কাছে যদি ছাত্ররা এই দাবি নিয়ে, অন্যায় দাবি নিয়ে আসতো যে পরীক্ষা পাশ করা দিতে হবে, আই এম দ্য ফার্স্ট ম্যান লাস্ট ম্যান সে লুক, আই এম নট ফর দিস টু ডু, অ্যান্ড দিস ইজ মাই রেজিগনেশন লেটার, আই এম গোয়িং টু দ্য অফিস অ্যান্ড আই এম গোয়িং টু রিজাইন, সো ডোন্ট গো বিহাইন্ড মি, ডোন্ট আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করো না, আমি তোমাদের জন্যই আমি রেজিগনেশন দিচ্ছি, এবং তোমাদের জন্য এই কারণে আমরা রাগান্বিত হয়ে বলছি না, তোমরা এই জন্য এখানেও আমার ছাত্ররা, আমার ছেলেরা ভবিষ্যতে দে আর ডিগিং দেয়ার ওন গ্রেভ, এবং ওটা বলে দেবো কেন তোমরা যখন তোমরা 5 বছর পর এমপ্লয়ারের কাছে যাবা, ওই এমপ্লয়ার দেখবে যে আচ্ছা এই ছেলেগুলো তো অটো পাস, আচ্ছা ভালো যে অটো পাস না তাই সে চাকরি পাবে, দিস ইজ বাস্তবতা। এবং আমি শিক্ষক হিসাবে, শিক্ষা সচিব হিসাবে, উপদেষ্টা হিসাবে বা প্রধান উপদেষ্টা হিসাবে এই জিনিসটা আমার যদি, ওই যে বললো না যে 10টা করে লোক পাঠায় না কেন, ওই ধরনের যে দেশের প্রতি মায়া থাকে, মহব্বত থাকে, ফিলিংস থাকতে, আই উড হ্যাভ ডান দ্যাট। এইটা হয়ে যেত এক্সাম্পল বাংলাদেশের জন্য, এইটা হয়ে যেত বাংলাদেশের একটা মডেল, যে একটা শিক্ষক, একজন উপদেষ্টা ছাত্রদেরকে ওদের কথা বলেই পদত্যাগ করলো, যে তো ইউ আর গোয়িং টু, আমার ছেলে গপর খুঁড়বে, এটা আমি চাই না। আমি একটা কথা বলি লাস্ট ক্লাসে, বলে দিই আপনাকে, আমার ক্লাসে লাস্ট ক্লাস ইন ইউরোপে, আই এম ভেরি ফিলোসফিক্যাল পড়াশোনার সময়, আই ডোন্ট টিচ অনলি দি বিজনেস, আই অলসো টিচ দেম ভ্যালুস অ্যান্ড সোসাইটি। আমি লাস্ট ক্লাসে বলি ছাত্রদেরকে যে আমার জীবনে 2টা গ্রুপকে আমি আমার উপরে উঠতে দেখতে চাই। আমি যে পজিশনে, তার থেকে উপর পজিশনে আমি 2 ধরনের লোককে আমি দেখতে চাই। আমার তো জেলাস থাকবেই, সেটা আমার কলিগদের সাথে, ওই জেলাস মানে পাবলিকেশনের জেলাস, কম্পিটিশন থাকবে, গুড, দ্যাট কম্পিটিশন ইজ গুড, তাই না? প্রোডাক্টিভ কম্পিটিশন, আমার লেখাবে, ওইখানে টপ জার্নালে ছাপাবে, ওইটা আমি চাপই, ওইটা না। তারপর আমি যে 2টা গ্রুপ আমার, যারা আমার উপরে অ্যাচিভমেন্টটা হাই হবে,
একটা হলো পিতা হিসেবে আমার 2 সন্তান, এভাবে বলি আমার 2 সন্তানই বাস্তবে 2 সন্তান চাই আমার থেকে ওরা আরও উপরে উঠুক, পয়সার দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে, পজিশনের দিক থেকে ওরা আমার উপরে উঠুক, নামের দিক থেকে আমার উপরে উঠুক। সেকেন্ড বলি আরেকটা গ্রুপের আমি আমার উপরে ওঠা চাই, তারা হলো আমার ছাত্র, সব ওয়েস্টার্ন স্টুডেন্ট, কিন্তু বাংলাদেশ ছেলে থেকে খায়, ওরা খায়। আই ওয়ান্ট ইউ রিচ more than the achievement I have made in your profession, in your intellectuality, in your all kind of things you are in this world you need to have. I want you should go beyond me. সেই জন্য ছাত্র হিসাবে আমি শিক্ষক, আমি কীভাবে ছেলেগুলোকে এই কথা আপনার পরে 10-5 বছর বলবেন যেন আপনি এমপ্লয়ার হবেন। আমি স্যারতে বলছিল নিজের স্পন্টেন নিলে আপনি তাকে নিতে চাবেন না, যে অটো পাস করে আসছে। আপনি এমপ্লয়ার হইলে আপনি তো হবেন, আপনি তো এমপ্লয়ার হবেন এক সময়, তাই না? বড় বড় বস হবেন। তা আপনি বলেন আরে এটারে নেব কি, সাংবাদিকতাতে গেলেও চাকরিতে গেলে তো অটো পাস করছে, এটা আমি রিপোর্টার বানাবো কেন? কিন্তু একটা এই পিছিয়ে প্যাচে পড়ে গেল, এটা কেউ বললো না, কিন্তু আমি বলি এই ধরনের কথাগুলো সব ব্যাপারে। আমি যে জিও পলিটিক্স আমি বলি, এই যে জেনারেল ওয়াকার সাহেবের সাথে যে ইন্ডিয়ান সেনাবাহিনীর প্রধান উপেন্দ্রের যে মিটিংগুলো আমি 3 বা 4 ভাবে দেখি, আমার অ্যানালিসিস আমি 4 ভাবে দেখি, এটা ইন্টারপ্রেট করি। একটা হলো ব্যাক চ্যানেলে অল দ্য টাইম দিস কাইন্ড অফ নেগোসিয়েশন, ফোন ডিসকাশন হতে থাকে, এবং দে আর এনিমি, লেটস সে দে আর এনিমি। একটা লেভেলে তবে এই যে রাশিয়ার সাথে ইউক্রেনের জেনারেলদের চ্যানেলে কিন্তু ডিসকাশন হয়, হ্যাঁ হ্যাঁ, ভারত যুদ্ধটা চলতে থাকে। এটা নর্মাল, এইটা একটা অপশন। দ্বিতীয়টা অপশনটা হচ্ছে যে ইন্ডিয়া ওনাকে বেকায়দায় ফেলতে চেয়েছে, যে আমরা জানাই দেবো ওই বেকায়দায় বলবে। এটা আমার কথা, কিন্তু ওনার কথা আমার কথা, আমার ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, এটা সেকেন্ড অ্যাজাম্পশন, যে হয়তো বা তাকে বেকায়দায় ফেলাই দিল, বাংলাদেশে কথাবার্তা বলবে মানুষ, এটা হতে পারে। আরেকটা হতে পারে ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট হ্যাজ ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, অতএব দে ডোন্ট বদার, আমরা গোপনে মিটিং ফোন করতেছি, কিন্তু আমি আমার জাতিকে আমি জানাবো। তাই ইন্ডিয়া ওইটা হতে পারে পজিটিভ সাইড ফ্রম দ্য ইন্ডিয়ার পার্সপেক্টিভে। ইন্ডিয়া মনে করে আমরা জানাবো যে আমাদের তো ট্রান্সপারেন্সি আছে দেশে, হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, আমরা জানিয়ে দিলাম। এইভাবে 3টা ভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে। আমরা করি কি একটাতে ইন্টারপ্রেট করে ওইটা ট্যাগ দিয়ে দেয়। আমাদের জেনারেশন আশা করি এইটা করবে না, ট্যাগ দিয়ে দেয় দেখবেন। কিন্তু 3টা হতে পারে, ইন্ডিয়ার ইন্টেলেকচুয়াল ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এত, আর ওদের প্রেস ফ্রিডম এত হাই, ওরা জানিয়ে দিচ্ছে, আমরা ওনার সাথে রেগুলার কথা বলি। আরেকটা হতে পারে যে ওটা ওনার একটু বেকায়দায় ফেলাই, এটা হতে পারে, দ্য গেম ইজ গেম, তাই না? এটা একটু বেকায়দায় ফেলাই। আরেকটা হতে পারে যে ব্যাক চ্যানেলে এইটা সবসময় মিটিং হতেই থাকে, কারণ আমরা কীভাবে নেব, বাস্তব কীভাবে, এটা ইতিহাস বলবে রাষ্ট্র। কিন্তু ইন্টারপ্রিটেশনের সময়, অ্যাজাম্পশন করার সময় আমরা এই অ্যানালিসিসগুলোই করি, সব ব্যাপারে এইভাবে অ্যানালিসিসগুলো করি। যেহেতু ভারতের কথা বলছেন, ভারতের সাথে তো আমাদের অন্যমত সম্পর্ক, সামনের দিনগুলোতে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কোন দিকে দেখতেছেন আপনি? এখন পর্যন্ত তো ভালো দেখছি না, কিন্তু ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক, আমি আমার একটা লেখা লিখছিলাম, নাইবারহুড যেটা আসছে, আপনি নাইবারহুডকে আপনি বাদ দিতে পারবেন না। আপনার পাশে ভাড়াটিয়াকে আপনি আদার করতে, আপনার পাশের দেশ হিসেবে পরশেকেই আপনি কী করতে পারবেন না। আর আপনি যদি রেভলিউশনারি করেন, সেটা না, আপনি রেভলিউশন তো করেন নাই, আপনি তো রেভলিউশন হয় নাই, আপরাইজিং হয়েছে। এই যে আপনি তো আমি যেটাকে সবসময় আমার ডিপ্লোমেটিক প্রেসক্রিপশন থাকে ম্যানিউভারিং। আমি অজিত দোভালকে মাথায় রেখে কিন্তু আমি এই গভর্নমেন্টকে প্রেসক্রিপশন দিয়েছি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বিলিভ ইট অর নট। ফার্স্ট আমি চিন্তা করবো যে এরশাদ সাহেব তো বলছিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল করতে, মনে আছে? সে কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য চেয়েছে, এই একটা ডিফেন্স স্ট্র্যাটেজি, তার ডিফেন্স স্ট্র্যাটেজি বলছে। আর আমি অজিত দেব এত স্মার্ট, তার দেশের জন্য, আমার দেশে তো এরকম লোক দরকার, আমাদের দেশে এরকম একটা টিম দরকার, তার সাথে চোখে চোখে কথা বলতে পারবে। আমরা তো তাকে হার্ট করতেছি না, আমরা তাকে মনে করি এনিমি মনে করি না, আমরা তাকে কম্পিটিটর মনে করি। অ্যান্ড উই নিড দ্যাট টাইপ অফ পিপল হু ক্যান টক ফেস টু ফেস, আই টু আই। এই জিনিসের কনসেপ্ট থেকে আমি বলছিলাম ন্যাশনাল সিকিউরিটির কথা, অ্যাডভাইজারের কথা। কিন্তু এইটাই আমাদের ভারতের কথায় আবার আসি। ভারত, আমি যদি আমি আমার বন্ধুদেরকে বললাম, আমি যে ফরেন অ্যাডভাইজার হতাম, আমিও ভারতীয় প্রেসে গিয়ে বলতাম, ভাই তোমরা অনেক পেয়েছো, অনেক খেয়েছো, কিছু দাও। এই গভর্নমেন্টেই যদি থাকবে, এই গভর্নমেন্ট বলছেন একটু ভোলাটাইল না, এবং গভর্নমেন্ট তো অ্যান্টি ইন্ডিয়ান একটাতে সেন্টিমেন্ট আছে মারাত্মক রকম, কারণও আছে। ইন্ডিয়া তো সব নিয়েছে সব ব্যাপারে, তাই না? ইন্ডিয়া তো
লাস্ট ইলেকশনটাতে ইন্ডিয়া ডেমোক্রেটিক গভর্নমেন্ট হিসেবে কোনোদিনই সাপোর্ট করা উচিত ছিল না। পরে বাইডেনও করছে সাপোর্ট, না লাস্ট তো বাইডেনও করলো, এই অ্যাপ্রুভাল দিল, এগুলো তো ঠিক না, তাই না? এটা যে অ্যাপ্রুভাল না দিত হয়তো ইলেকশন দিয়ে দিত, প্রেশার পরে আরেকটা। ওই যে ওভার কনফিডেন্ট হয়ে বলতে হাঁটে কীভাবে, আর শেষের হাঁটাগুলো দেখে না, আমি এভাবে কথা হাঁটাগুলো ওভার কনফিডেন্ট ছিল আমাদের আগের যিনি ক্ষমতায় ছিলেন, ভালো ওভার কনফিডেন্ট, এই খবরটা তো হয় না কাজ। কিন্তু বাইডেনের দেওয়াটা আমার তো একটা ডিপ্লোম্যাসি মনে হয়েছে, ডিপ্লোম্যাসি কিন্তু কাজ বেশি তো কাজ করেছে। যেমন আপনার এখন গভর্নমেন্টের আলোচনা সেন্সিটিভ, আপনার ইন্ডিয়ার সাথে এই যে শাহজাহান ভাই ইন্ডিয়ার সম্পর্ক বললো, তো ইন্ডিয়ার আর একটা কাউন্টার কোশ্চেন করি, সম্পূরক কোশ্চেন সরি, এটা হইল এই যে ট্যারিফ ইস্যুতে ইন্ডিয়ার উপরে বাংলাদেশের লোকজন অনেক খুশি যে ইন্ডিয়ার ট্যারিফ বেশি, কিন্তু এই যে একমুখী আপনি যেটা বললেন যে আমরা একমুখী যে ব্যাখ্যাটা করি যে তার ট্যারিফ বেশি আমি কমাই ফেলছি, কিন্তু আমার কি এনডিএ কি আমি জানি না, তার এনডিএ সে ক্লিয়ার যে আমি এটা প্রতিবাদ করতে হবে, ইন্ডিয়ার পক্ষের কিছু না, ইন্ডিয়া তো স্ট্যান্ড নিছে যে মানে আমার এটা প্রতিবাদ করতে হবে, সে আমার ঠিক করে দিবে আমি কার সাথে বাণিজ্য করবো, এই করবো, ট্যারিফ করতে। ইন্ডিয়া এটা প্রোটেস্ট করছে, আমি তো প্রোটেস্ট করিই নাই, কারণ কিন্তু আমার ইন্ডিয়াতে কী ছিল সেটাও জানি না। তো ইন্ডিয়ার এই স্ট্যান্ড ভালো, আবার মানে এইটাকে আপনার কি মনে হচ্ছে ট্যারিফের ইস্যুটা? না, গভর্নমেন্ট যে স্ট্র্যাটেজিটা নিয়েছে আমার মানে শর্ট টার্ম স্ট্র্যাটেজি এই থেকে বেরিয়ে আসার জন্য দুই কারণে। একটা, বাংলাদেশের পোশাক ছিল মারাত্মকভাবে ধাক্কা খেত, ভারতে ধাক্কা খেত, সেই জন্য গভর্নমেন্ট, আমি জানি না গভর্নমেন্ট আমি যেভাবে চিন্তা করে করছে কিনা, নাকি গভর্নমেন্ট তাদের বায়াস দেখে করেছে, দুইটা আসতে পারে, একই নেই। আমি যদি করে থাকি আমি করব শর্ট টাইমে বেনিফিটটা নেওয়ার জন্য, আর যদি আমি পেইড হই ওটা আই মিন, তাহলে আমি করব তারা যেভাবে চায় সেভাবে করতে পারে, দুটোই হতে পারে। আমি এভাবে কথা বলবো, আমি চাই ওরা যা চায় তাই করব, তারপর আমি 30% নিয়ে আসবো। আর আমি করবো না শর্ট টার্মের জন্য, যেমন বিমান কেনার ব্যাপারে বলো, 20টা বিমান কিনবে, বোয়িং কিনবে, অ্যান্ড ইমিডিয়েটলি কেনা হচ্ছে না, ইট উইল টেক টাইম 3 to 5 years। তাহলে স্ট্র্যাটেজি ঠিকই আছে। আমাদের তো এতগুলো বিমানের নিড নাই, না, আমাদের তো আবন্য প্রোডাক্ট আমরা কাঁচামাল, কৃষি পণ্য বা সেই বিমান তো অনেক ব্যয়বহুল, এবং ট্রেজার আছে। কোনটা কি কোনটা? উই হ্যাভ জাস্ট ট্রেজারের কথা, ভেরি গুড পয়েন্ট, আমাদের বিমান তো যেগুলো আছে এগুলোর অকার্যকর, ঠিকমতো ফ্লাইট নাই, সার্ভিস ভালো না। আমাদের বিমান তো একটা পোর সার্ভিস, তো আমরা 35টা বোয়িং এর রেপুটেশন এখন খুবই নিচের দিকে। হ্যাঁ ইয়েস ট্রু। না, কারণ এটা তো এই কোম্পানি তো, আমি যতটুকু জানছি যে যুক্তরাষ্ট্র এগুলাতে বিশ্বাস করে না, আমরা 35টা বিমান, তারা এগুলো বিমানের কথা তুলে নেয়নি, রিসেন্ট জিনিসগুলো নিয়ে অল্প সময় শর্ট টার্ম ইস্যু নিয়ে কথাবার্তা বলছে, বিমান কথা বলছে যেটা টুব হিসেবে দিচ্ছে, আমাদের সঙ্গে নেগোশিয়েটিং বার্গেনিং টুল হিসেবে। যুক্তরাষ্ট্র স্যাটিসফাইড কনভিন্স না আমরা আসলে এতগুলা কিনবো। স্যার আমরা একটু মিয়ানমার ইস্যুতে যাই। মিয়ানমার ইস্যুতে এই যে মানে বর্তমান গভর্নমেন্টের, যদিও এটা অফিসিয়ালি কেউ বলে নাই কখনো, কিন্তু একটু প্রো ইউএসএ মনে করা হয়, মনে করা হয়, কিন্তু এটা তো মানে প্রমাণিত না বা কিছু না, স্বাভাবিকভাবে ইউএসএ একটু বা ডক্টর ইউএসএর ইয়ার কারণে তারা একটু দিবেই, সেটা অন্য ব্যাপার। এই সম্পর্কটা সাথে চাইনিজ একটা রিলেশন আছে, চাইনিজরা মিয়ানমারের ট্রিটমেন্ট কেমন হবে, বাংলাদেশের সাথে ইউএসএর সম্পর্কের উপরে বা চাইনিজের সাথে মিয়ানমারের ট্রিটমেন্ট, এটার সাথে একটা যোগাযোগ থাকবে, মানে আছে, যে ওটা আলোচনা আপনি আপনার আলোচনার মধ্যে আনতে পারেন। তবে আমরা একটু মানবিক করিডোর, সেন্ট মার্টিন ইস্যু, তারপর রোহিঙ্গা ফেরত যাওয়া, এইগুলো নিয়ে একটু। আমি যতটুকু অবজারভেশন, যে আমি কাজ করি নাই, আমি কাজ করেছি পরে মিলিটারি জানটা যখন ক্ষমতা নিলেন তখন ওদের ফ্রেঞ্চ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কী হবে, ওদের ফরেন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কী হবে, কারণ ওরা খুব প্রেশারে ছিল। হিউম্যান রাইটস ওয়াচডগ যেগুলো আছে ওদের এসে যে বলা হয়েছিল যে ইউরোপ তাদের ইনভেস্টমেন্টটা তখনকার কথা যে উইথড্র করে নিয়ে আসার জন্য ওরা বলছিল ইন্ডিভিজুয়াল লেভেলে। তখন আমরা ফ্রেঞ্চ গভর্নমেন্টের হয়ে আমরা ফ্রেঞ্চ গভর্নমেন্টের উপরে প্রেশার ছিল যে তাদের ইনভেস্টমেন্টগুলো নিয়ে আসুক। তখন আমরা একটা কাজ করেছিলাম যে আমরা দেখেছি যে ফ্রেঞ্চ ইনভেস্টমেন্টটা কী রোল প্লে করে, আমরা প্লে করে দেখেছি যে একমাত্র একটা কোম্পানি টোটাল ফ্রেঞ্চের যে টোটালটা সেইটাতেই বিরাট একটা রেভিনিউ বার্মিজ গভর্নমেন্ট পায়। এবং এরকম করে যে কিছু ফ্রেঞ্চ কোম্পানিগুলো ইন্ডিভিজুয়ালি কনভিন্স করানো যায়
ইনভেস্টমেন্ট শাটডাউন করার জন্য ফর টাইম বিং, তাহলে হবে কি ওই মানিটা রেভিনিউ যেটা পেত গভর্নমেন্ট পাবে না। গভর্নমেন্ট যদি ওটা না পায় ওইটা ওই মিলিটারি ইকুইপমেন্টে ডাইভার্ট, মিলিটারি ইনস্ট্রুমেন্টের খরচে হ্যাম্পার্ড হবে। সেই কনটেক্সট ওই জিও পলিটিক্যাল বিজনেস কিন্তু ওদিকে টার্ন করেছে। ওইটা যদি করানো যায় তাহলে ওদের রেভিনিউ কম হবে, ওয়ার্কিং ক্যাপিটাল কম, সব কিছু কম হবে, তাদের একটু ব্যাঘাত হবে মিলিটারিকে এই ওয়ারটা চালিয়ে যাওয়া। পরে যে ওয়ারটা শুরু হলো, ওয়ারটা আমাদের সিনারিতে ছিল না, আরাকানটা আমাদের সিনারি, আমি স্বীকার করতে বলতে আরাকান সিনারিটা ছিল আমাদের, ছিল ফ্রেঞ্চ ইনভেস্টমেন্ট ওখান থেকে বের করলে এই গভর্নমেন্ট কতটা চাপে থাকবে। গভর্নমেন্ট চাপে থেকেছে দেখে তো আরাকান আবার জেগে উঠেছিল, মারাত্মকভাবে জেগে উঠলো, যেটা এটা আমরা ধরতে পারি না। ওটা হলে হয়তো আমরা অত প্রেসক্রিপশন নাও দিতে পারতাম যে ফ্রেঞ্চ ইনভেস্টমেন্ট চলুক। আমার স্বার্থ তো আমার বেশি দেখতে হবে, তাই না, আমার দেশের স্বার্থটা, বাংলাদেশের স্বার্থটা। তখন ওই আমরা প্রেসক্রিপশানে দেখেছি যে ফ্রেঞ্চ ইনভেস্টমেন্টে আস্তে আস্তে উইথড্র করতে হবে, এই প্রেসক্রিপশন আমাদের ছিল। এবং টোটাল আফটার 3 years ওরা ফর ওই প্রোডাকশন শাটডাউন করে দিয়েছে। এবং এতে করে ওদের প্রতি বছর, যেটা আমি অলওয়েজ স্টেড, আই প্রেজ দেম, 1 billion নেট প্রফিট, নট গ্রস প্রফিট, তার নেট প্রফিট যেটা ফ্রান্সে ট্রান্সফার করতো, প্রফিট ট্রান্সফার যেটা করতে সেটা নেট 1 billion-এর উপরে, সেইটা ওরা স্যাক্রিফাইস করতে বাধ্য হয়েছে 3 বছর পর। এইটাই ক্রেডিট আমি টোটালকেও দিয়েছি একবার, যে উই আর রিয়েলি থ্যাংক টু ইউ দ্যাট ইউ হ্যাভ স্টপড স্যাক্রিফাইসিং 1 billion নেট প্রফিট উইচ দে আর সাপোজ টু ট্রান্সফার অ্যানুয়ালি এভরি ইয়ার। ওরা করেছে ওই আমাদের প্রেসক্রিপশনের পরে। এই আমার কাজ, কিন্তু আরাকানের উপর আমার কাজ নাই। তবে যেটা বললেন, আমি ওভারঅল যেটা দেখি, চায়না শুড বি দি মিডিয়েটার ইন দিস ক্রাইসিস। আমি জানি আমেরিকা হ্যাপি হবে না, কারণ ম্যানিউভার করতে হবে। আমেরিকাতে আপনি বাদ দিতে পারবেন না, খাপাতে পারবেন না, এখানেই আসে ম্যানিউভারিংটা। তা আমাকে চীনের কাছে গিয়ে বলতে হবে যে এই আমার মাটি জানি ভাগ না হয়, আমার মাটি জানি কিছু না হয়, আমার ম্যাপ আমার জায়গায় থাকুক, ওইখানে ঝামেলা তুমি ম্যানেজ করো, আমরা ওখানে কোনো ওদেরকে কোনো ডিস্টার্ব করবো না। কোনো সো কল করিডোরের নামে, যেটা অনেকেই পেপারে আসতেছে যে অন্য ধরনের সাপোর্ট করা হবে, সেটা করা হবে না। এইটা চীনকে আমরা কনভিন্স করতে হবে গভর্নমেন্ট লেভেলে। আর বার্মার সাথে ব্যাক চ্যানেলে এবং ওপেন চ্যানেলেও আমাদের কন্টিনিউসলি এঙ্গেজমেন্ট রাখতে হবে। কেন যুদ্ধ করে বার্মার সাথে যুদ্ধ করে আমার পারবো না, এটা হবেও না, পারবো না। তাহলে আমি না পারলেও ক্ষতি, ওয়ার হলেও তো একটা ক্ষতি, ওয়ার হলেও তো একটা ছোটোখাটো হলেও তো ক্ষতি, তাই না? এটা করতে যাবো কেন? অতএব বাংলাদেশকে ইনিশিয়েটিভ নিয়ে মায়ানমার কাছে গিয়ে বলতে হবে আমাদের স্বার্থেই যে গেট নেগোশিয়েট, আমরা ঠিক থাকি, ওইটার ব্যাপারে আমাদের নাক গলাচ্ছি না, তুমি তোমার ওইটা কন্টেইন করো, ইউ কন্টেইন আরাকান ক্রাইসিস। আর এই লোকগুলোকে পারতাপক্ষে স্লোলি নিয়ে যাও। আর ওরা যেহেতু অ্যান্টাই আরাকান যেহেতু অ্যান্টাই আমাদের ভাই যারা এই করেছে, কী বলি, রোহিঙ্গা, তো ওরা তো অ্যান্টাই, আসলে ব্যাকগ্রাউন্ড যদি দেখি ওরাই অ্যান্টাই, কিন্তু মেনলি আরাকান। এখন ওইখানেও আস্তে আস্তে কনভিন্স করতে হবে, কিন্তু ওদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না আমি মনে করি। এবং চীনকে মেইন স্টেক হোল্ডার হিসেবে, মিডিয়েটার হিসেবে অনবোর্ড করে এই কাছে। আর আরেকটা কি, আমরা ম্যানুভারিংটা কি, আমরা যে ডিসকাশন করব চায়নার সাথে, মায়ানমারের সাথে, আমরা ওপেনলি ইউরোপকে এবং আমেরিকাকে দেখাবো, দেখো আমরা এগুলো করতেছি আমার নিজের স্বার্থে। দিস ইজ দ্য ওয়ে। খেপাতে লাভ নাই, তাই না? আমেরিকা বিরাট পাওয়ার, তার লোক সব জায়গায় আছে। এটা স্যার একটা ভালো আলাপ করছেন, আমার মনে হয় এটা খুব ভালো পয়েন্ট। কারণ হচ্ছে চায়নারা যদি এখানে ইন্টারভেন না করে তাহলে বাংলাদেশ সমস্যার সমাধান, রোহিঙ্গা সমস্যার সমাধান হওয়া সম্ভব না। কারণ হচ্ছে যে এখানে তো আরাকান আর্মি আর হচ্ছে যে এখানে আরসা, আরএসও, এদের সাথে গ্যাঞ্জাম লেগে আছে। কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্টের যে আর্মি, মানে মিয়ানমারের, ওরা কিন্তু এখন রোহিঙ্গাদেরকে সাপোর্ট দিচ্ছে। রোহিঙ্গা কিন্তু এখন ওদের পক্ষে। বাংলাদেশে তো 13 লাখ রোহিঙ্গা আছে, 7-8 লাখ কিন্তু ওখানে আছে, আছে যারা কিছু আছে যে মন্দি, কিছু আছে ফ্রি, কিন্তু ওরা বেসিক্যালি এখন সেন্ট্রাল আর্মিকে সাপোর্ট দিচ্ছে। তো সেন্ট্রাল আর্মি ওদেরকে একটা আলাপ মানে করছে যে আমরা যদি আরাকান আর্মিকে দমন করতে পারি তখন তারা রোহিঙ্গা সমস্যার সমাধান। প্রশ্নটাকে একটু উল্টায় দেয়, ওয়াই চায়না শুড ট্রাস্ট আস and why China should help us? ট্রাস্ট বলতে এখানে কোন ট্রাস্ট বলতেছে, যে নেগোশিয়েশনে খুব ভালো করে আপনাকে আমরা পাঠিয়ে দিলাম চায়নাতে, আপনি বুঝাই চলে আসলেন। শি জিনপিং কেন আপনার কথায় কনভিন্স হবে? কেন হবে না যদি আমরা আপনার উল্টো প্রশ্নটা আগে করি? আমি সেটাই বোঝার চেষ্টা করছি। ধরেন আমি নিজেকে এখন শি জিনপিং এর জায়গায় চিন্তা করবো যে বাংলাদেশ থেকে এই লোকগুলো এই কথাগুলো নিয়ে আসছে, চায়না তো নিজস্ব কিছু ইন্টারেস্ট আছে অবশ্যই। আমি যখন তার সাথে
নেগোসিয়েশন করতে যাব, আমি তো আমাকে বুঝতে হবে যে নেক্সট 10 to 20 ইয়ার্স চায়নার প্রায়োরিটিস কি, চায়নার এই রিজিয়নের পলিটিক্স কি, চায়না কি ইয়ে করছে, সেইটা অনুসারে যদি আমি তাকে অফার করি সেটা তাহলে চায়না আমাকে শুনবে। তো আমি সেই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করছি, সেই জায়গা থেকে যে আমাকে ট্রাস্ট করবে কি হেট করবে কি আমাকে ডিসবিলিভ করবে, সেখান থেকে তো আসবে। এইখানে ধরেন হারানকার মানে আমি এই কথাগুলো অনেকবার শুনেছি যে বাংলাদেশে এটা দরকার, কিন্তু আমি যেই ডিসকাশনটা অথবা আলোচনাটা মিসিং পাই সবসময়, আচ্ছা চাইনিজ পার্সপেক্টিভ থেকে বাংলাদেশকে কিভাবে দেখা হয় এবং সামনের দিকে কিভাবে দেখা হবে, সেই আলোচনাটা আমি কোথাও পাই না। আচ্ছা, আর চায়নার ব্যাপারটা দেখি আমি আমার বিহেভিয়ার থেকে, আপনি যেহেতু চায়নায় পড়াইছে এই জন্য জিজ্ঞেস আমার বিহেভিয়ারটা চায়না মেন বিজনেস, ওরা বিজনেস বোঝে। এখন বিএনপি আসুক বা আগের সরকার আসুক বা এনসিপি আসুক, যেই আসুক, দে মেন বিজনেস। তারা চায় উইন উইন সিচুয়েশন, দিস ইজ দেয়ার স্ট্র্যাটেজি। তারা নাক গলাতে চায় না পলিটিক্যালে। এখানে যে একটা পলিটিক্যাল ব্যাপার আসছে, কারণ ওরা যেহেতু যেই গভর্নমেন্টই আসে জানে যে আমার কাছে যেই টাকা আছে সহজ শর্তে ঋণ আর দুনিয়া কেউ দিতে পারবে না, দ্যাটস ফর শিওর। এই বর্তমান ইকোনমিতে একমাত্র ওরাই করতে পারবে যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টে, যে কোনো দেশে সব জায়গায় করছে। এখন সেই হিসাবে সে আমাকে ট্রাস্ট করবেই। আর আমাকে ট্রাস্ট করবে না তখনই যখন দেখা যাবে তার যা অপোনেন্ট যারা আছে তারা আমাদের সাথে কতটা অ্যালাইন্ড। এখন বুঝতে পারছেন কারার কথা বলা, তারা কতটা অ্যালাইন। আমি আবার এক সেকেন্ড, আমি XYZ ধরে না কারা তারা, ওই লোকগুলো কতটা ডিভোটেড টু ওয়েস্ট অ্যান্ড US, ওইখানে ট্রাস্টের ব্যাপারটা আসবে। ওই লোকগুলোকে যদি বলা হয় ওই লোকগুলো টোটালি ওয়েস্টের পেইড নয়, তাদের স্টুজ নয়, তারা টেকনোক্রেট আমার মতো, তাহলে ওরা যদি ধরে গন্ধ পায়, স্মেল করতে পারে যে এরা আসলে আসছে অ্যাসাইনমেন্ট নিয়ে, টু বি অনেস্ট, তাহলে ট্রাস্ট করবে না। কিন্তু সেই জন্য যদি আপনি বলেন ব্যাপারটা ওপেন হইতে হবে, এই জন্য আমরা ওয়েস্টকে, আমরা যখন 1 মিনিট আসতেছি, লাস্টেরটা হইতেছে কি, আমি বলেন তো আমরা যে নেগোসিয়েশন চায়নার সাথে তো কিছু গোপন না, এটা আমরা সামনে চায়নাকে বলবো যে ওরা আমাদের মত বড় ডোনার, ওদের স্টেক আছে বাংলাদেশে, আমরা ওদেরকে জানাবো। চায়না উইল মাইন্ড, উইল নট মাইন্ড। এটা তো একদম মিলিটারি প্যাক্ট, এইসব কিছু না, সিক্রেট কোনো কিছু না। নেগোসিয়েশন টু টেক ব্যাক দিস রিফিউজিস উইদাউট ডিস্টার্বিং দ্য মিলিটারি রেজিম ইন মায়ানমার, অ্যান্ড চায়না উইল বি ভেরি হ্যাপি। এবং ওয়েস্টকে বুঝি, এটাই ম্যানুফ্যাকচারিং। ওয়েস্টকে তখন বুঝাইতে হবে যে আমরা আমার নিজের স্বার্থটা দেখতে হবে, তোমাদেরকে স্বার্থ আমরা দেখি, আমরা তোমার অ্যান্টাই না তো। উনি ওকে একটু বলতে ইউ শুড টেল। আর প্রশ্ন ছিল, বলেন। অনেকবার বলছি। হ্যাঁ, আমার মনে হয় যে বর্তমানে যে হচ্ছে আমাদের সাউথ এশিয়ান যে জিও পলিটিক্স, যেটা হচ্ছে ওয়েস্টের নজরে বেশি, বা এক কথায় আমেরিকার নজরে বেশি, এখন বর্তমান আরাকানের থেকে আমার মনে হয় কাচিন বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে মানে প্রশ্নটা খুবই সহজ, এত জটিল কিছুই না, যে হচ্ছে চীনের কাছে যেহেতু হচ্ছে KIA, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির আন্ডারে থাকা যে হচ্ছে বিরল খনিজ পদার্থের ওই সরবরাহটা 80% চীনের কাছে যাচ্ছে। এখন আমেরিকা ডেফিনেটলি চাইবে যে হচ্ছে তাদের কাছে এটার কিছুটা অংশ আসুক, এবং সেজন্য তো যারা জান্তা সরকার, তাতমাদো অলরেডি হচ্ছে লবিস্ট নিয়োগ করেছে এবং বেশ খানিকটা কথাবার্তা এগিয়েছে। তো সেক্ষেত্রে কিভাবে মানে KIA-কে ডিঙিয়ে কিংবা KIA-কে সঙ্গে নিয়ে আবার জান্তা সরকারের সঙ্গে আমেরিকা এই মানে বিরল খনিজ পদার্থের কাছে পৌঁছাইতে পারবে এবং সরবরাহের একটা অংশ নিতে পারবে, এবং চীন এটা মানে কেন হচ্ছে নেগোসিয়েশনে আসবে? আমার জাস্ট এটুকুই প্রশ্ন, মানে চীন কেন নিতে দিবে? হ্যাঁ, এই যে এখানের যে সমীকরণটা কি হতে পারে বলে আপনার মনে হয়? যেহেতু আপনি অনেকগুলো অ্যাজাম্পশনের ভিত্তিতে কথা বলছেন, তো অ্যাজাম্পশন 1 2 3 এরকম যদি একটু বলতেন। এখানে এই জন্যই তো বাংলাদেশ এঙ্গেজ করা হলো। বাংলাদেশ এটার মধ্যে ঢুকে পড়লো ওই কারণেই তো, যে আমেরিকা কিছু চায়, ওইখানে একটা শেয়ার চাই, হিস্সা চায় ওখানকার, তাই না? হিস্সাটা মনোপলি যে চায়না না পায়, সেই জন্যই তো এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হলো, নাহলে তো নর্মালি ছিল, হঠাৎ করে, তাই না? ওই জন্যই তো করলো। এখন ওইটা হলো কি, কে কতটা পারবে নিতে, এটা ডিপেন্ড করবে কার কত শক্তি। আমার শক্তিটা একটাই, মিলিটারি শক্তি না, আমার শক্তি নেগোসিয়েশনের শক্তি।
আমার একটাই শক্তি নেগোসিয়েশন আমার উই নিড টু হ্যাভ এ গুড পিপল স্মার্ট পিপল হু উইল টক টু মায়ানমার গভর্নমেন্ট চাইনিজ গভর্নমেন্ট অ্যান্ড টেল ইউএস এই যে ইউএসকে বলে নাই যে ইউএসকে শেয়ার করবে জাস্ট শেয়ার হোয়াট ইউ আর ডুইং এই করে উই ক্যান কাম ব্যাক অ্যান্ড যদি বলেন চায়না কেন দেবে অবশ্যই চায়না দেবে না তার প্রশ্নই আসে না কিন্তু চায়না দিবেন আবার দিতে বাধ্য হবে যদি এখান থেকে আমরা একটু হেল্প টেল্প করি যা বুঝতে পারছেন কী মনে করছি এটা হিউম্যান আছে তাই না আমরা হেল্প করবো একটু আর ওই গভর্নমেন্টকে বেকায় দিয়ে ফেলাবো কিন্তু সম্ভাবনা না থাকলে তো আমেরিকা এখানে ইনভেস্টমেন্ট করতেছে না বা জানতাও ইনভেস্টমেন্ট করতেছে না হোয়াটস দ্য আউটকাম অর হোয়াটস দ্য গেইন অফ দ্য বোথ সাইডস গোট না ওরা দেখবো আমাদের গভর্নমেন্ট কতটুকু ভালনারেবল তার উপর ডিপেন্ড করে আমার গভর্নমেন্ট যদি ভালনারেবল না হয় গভর্নমেন্টের ভালনারেবিলিটি দ্য গভর্নমেন্ট হু উইল বি ইন পাওয়ার হু ইজ ইন পাওয়ার তার ভালনারেবিলিটি কতটুকু এই গভর্নমেন্টে তো আসছে যখন ভেরি পপুলার গভর্নমেন্ট ছিল তাই না টু বি অনেস্ট গভর্নমেন্ট পপুলার ব্ল্যাঙ্ক চেক দিয়েছে তো পুরো জাতি ব্ল্যাঙ্ক চেক দিয়েছে নো ম্যাটার হুইচ পলিটিক্যাল পার্টিস আর অল অফ দেম গেভ দি ব্ল্যাঙ্ক কত বোকা গভর্নমেন্টটা বলি আমি নুরুল কবির ভাই বলে যে অথর্ব বোবা তাই না তো কেউ একটা বোকা না এতই ব্ল্যাঙ্ক চেক পাওয়ার পরে কী সুন্দর করে কাজ করতে পারতো একটা এক্সাম্পল রাখতে পারতো একটা বছর তেমন তো ডেলিভারি করতে পারে নাই তাই কিছু করতে পারে নাই একটা গ্লোবাল কনফ্লিক্ট আপনার ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে আপনারা কাজ করছেন এটা নিয়ে একটু যদি বলতেন তারপর আমরা দিমুর থেকে কমেন্ট শুনবো আপনার কাছ থেকে ওই গাজা ইস্যু নিয়ে একটা যদি বলেন এটা কোন দিকে আগাচ্ছে আপনারা তো গাজার ইস্যুটা এখানে গাজার সাজেশন দিচ্ছেন মাকু গভর্নমেন্টকে আপনাদের গ্লোবাল সেটা হলো আমাদের দেশের জন্য আমাদের দেশে মানে কি প্যালেস্টাইনকে আমরা চেয়েছি যে একটা স্বীকৃতি দেওয়া হোক আমাদের ওই টাস্ক ফোর্স বা বলেন ইন্টেলেকচুয়াল লেভেলে আমরা এবং আমাদের বিভিন্ন দেশের কলিগ স্ট্র্যাটেজিটাই বলি প্রফেসর্স ফ্রম মেনি ডিফারেন্ট রিলিজিয়ান জুইশ ফ্যাকাল্টিস ইউনো এগুলো কাজ করে তাই না ফ্যাকাল্টিসদেরকে নিয়ে আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে কনভিন্স করা যায় গভর্নমেন্ট ফ্রেঞ্চ গভর্নমেন্টকে যে বাংলাদেশে ওই বাংলাদেশ চলে আসছে প্যালেস্টাইনকে রিকগনিশন দেওয়া যায় মারাত্মক কাজ হয়েছে ইউরোপে এই জন্য যে একটা রিকগনিশন যা টু মাচ হয়ে গেছে না অ্যাট্রোসিটি আমি আমার ইসরায়েলি কলিগদেরকে সবসময় বলতাম যে দেখো যখন সেকেন্ড ওয়ার্ল্ডের ছবিগুলো দেখি কষ্ট পাই কিন্তু বাঙালি মনে নাই তাই না 71 বাঙালি না তো এটা তো হলোকস্টের জুইশ আমি তো কষ্ট পাই দুঃখ পাই দেখেন ছবিগুলো দেখি এখনও এই হলাম আমরা মানুষ আমরা ওই মানুষ আমি সাজ্জাদ জসিমউদ্দিন যে এখনও দেখলে কষ্ট পাই এই যে গ্যাস চেম্বারে এই কঙ্কালগুলো হাড়গুলো এইভাবে কথা বলে আমি জাস্ট কনভিন্স আমি কষ্ট পাই ব্যথা পাই ওই হলাম আমি আমরা এখন আমরা এই ফিলিংস করি আমি কনজারভেটিভ ওকে রিলিজিয়ান করি প্র্যাকটিস করি মোড়া না কিন্তু বিলিভ ইন আল্লাহ গড তুমি করো তোমার গড ওরা অনেকেই বলে যে তাহলে তোমরা কেন অন বোর্ড হও না এটা প্রেশার ক্রিয়েট করার জন্য এইভাবে ফ্রেঞ্চের আমার যে জুইশ কলিগ তাদেরকে কোনো আমেরিকাতে আমার জুইশ কলিগ তাদেরকে কনভিন্স করিয়েছি আমরা যে একটা আমাদের তো একটা দায়িত্ব আছে তাই না এই ব্যাপারে এখন সবাই কনভিন্স হয়ে ফ্রেঞ্চ গভর্নমেন্টকে বুঝিয়েছে এখন ইউরোপে ওই কাজ হচ্ছে যে ওদের কাছে রিকগনিশন দেওয়া যায় এবং সেই পথটাই অনেক এগিয়ে গেছে ফ্রান্স তো দিয়েই ফেললো তারপর অন্য ইউরোপ দেবে ব্রিটিশ গভর্নমেন্টও আমিও ব্রিটিশ গভর্নমেন্টের ব্যাপারে না ফ্রেঞ্চের যে ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে আমরা স্ট্র্যাটেজি ইউজ করেছি ওই ফ্রেঞ্চ ইসরায়েলি জুইশ প্রফেসরদেরকে এইটাই হলো ম্যানুফ্যাকচারিং জুইশ প্রফেসরদেরকে প্রথম নামগুলো দিলাম বুঝছেন ওই যে নাম দেয় না লিস্ট ওদেরকে নাম দিলাম যে এইটা কোনো ওইভাবে যাতে চিন্তা না করা যে মুসলমানরাই করতেছে তাই না এটা করতেছে একাডেমিকরা কামিং ফ্রম মেনি ডিফারেন্ট রিলিজিয়ান এই করে একটা প্রেশার তৈরি করে প্রেশার না করা হয়েছে যাতে কনভিন্স করা হয়েছে প্রেশার বলবো না কনভিন্স করা হয়েছে এবং এটা কাজ দিয়েছে এটাই একটা দেখেন এই যে এইটাই বলে ডিপ্লোমেসি এটাই বলে ইন্টেলেকচুয়ালিটি এইটাই বলে ম্যানুফ্যাকচারিং যে কীভাবে কাজগুলো করে নিয়ে আসতে হয় এবং তাই তো হচ্ছে আগাচ্ছে তো আমি তো সব হুজুরে আমরা গিয়ে নাম দিতাম হইতো না সত্য কথা বলে যদি হুজুরদের দিয়ে নাম দিতে হইতো না আপনাকে খেয়ে টেকনিক বুঝতে হবে যে কীভাবে কাজ করে নিয়ে আসতে হবে তাই তো একটা রেজাল্ট বললাম যে এইভাবে কাজ হয়েছে এবং হচ্ছে সব জায়গাতেই যে আমরা দীপুবের কাছ থেকে শুনবো দীপুবের নিশ্চয়ই অনেক এগ্রিমেন্ট আছে ডিসএগ্রিমেন্ট আছে একটা ইউনিক পার্সপেক্টিভও থাকবে লাগে দেন দীপুবের কাছ থেকে শান্তি আলোচনা লাগে দিচ্ছে
আমি ভাইয়ের কথা শুনছিলাম, মানে খুবই ইন্টারেস্টিং, ইমপ্রেস হওয়ার মতো অনেক কথাবার্তা আসছে, অনেক কিছু পয়েন্ট আমি ঢুকেছি। তো ছোটো ভাই জুনিয়র তো একটা কথা বলছিল যে চীনের ব্যাপারে, বাংলাদেশকে সাথে চীনের সম্পর্কের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি দেখলাম যে মানে গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি চীনে গেলেন এবং উনি একটা মানে যে কাঙ্ক্ষিত যে প্ল্যান ছিল সেটা ফেল করলো, এবং আগে চলে গেলে, হ্যাঁ, এবং পুরো হিসেবটা আগে ঠিকঠাক মতোই ছিল যে আগে ইন্ডিয়া সফর করবে এবং তারপরে চীন সফর করবে, সবই ভেরি স্মুথলি হচ্ছিল। এবং যে যখন আমাদের কোভিড চলছিল তখন ওই যে 19, 20, 21 এই 3টে বছর বাংলাদেশ চীন রিলেশন এই যাবৎকালে সবচেয়ে এক্সেলেন্ট পেসে ছিল। এবং আমরা দেখেছি একবার যে একদম পুরো কোভিড, রাস্তাঘাট সব বন্ধ, ওই সময় এক দিনে 3টে ওয়ারশিপ 3টে কর্পোরেটস একই সাথে এরা কমিশন করলো। তো ওই সময় দেখলাম যে চাইনিজরা আসলো এবং হাসিনার একটা স্পেশাল ফুড মানে নোটস ছিল। কারণ কতগুলো জায়গায় আমরা কতগুলো অ্যাসাম্পশন করে কতগুলো বলবো, কিন্তু কতগুলো জায়গায় কিন্তু আমাদের ওইগুলোতে চলবে না, আমাদের একদম রিয়েল পেপার দরকার। চুরি করে হোক, স্পাইং করে হোক, আমাদের আসল পেপার দেখতে হবে। আমরা ওই ডকুমেন্টের উপর একটা ধ্রুব সত্য জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু কথা বলতে পারবো। তো এরকম কিছু জায়গায় যদি আমরা খুঁজে দেখি তাহলে দেখব যে চীন বাংলাদেশ কতগুলো ক্ষেত্রে খুব দ্রুত এগিয়েছিল। এবং তার একটা বড় উদাহরণ হচ্ছে যে আমাদের শেখ হাসিনা বেসটা যেটা মানে সাবমেরিন বেস, সেটা খুব দ্রুত সময়ের মধ্যে কাজটা হয়েছে। এবং এটা ইন্ডিয়া নাখুশ হয়েছে নিঃসন্দেহে, এটা নাখুশ হয়েছে আমেরিকাও অবশ্যই। কারণ বে অফ বেঙ্গলে এত ভিতরে চীনের অবস্থান, কারণ এটা আসলে চায়নার সাবমেরিনগুলো, যদিও মেইন ক্লাস সাবমেরিন, এটা ট্রেনিং টাইপ সাবমেরিন, তারপরেও যে ভিতরে ঢুকে পড়ার যে ব্যাপারটা, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় ছিল। আরেকটা বিষয় হলো যে যখন আমরা মিয়ানমার ইস্যু এবং চীনের ইস্যুকে একসাথে জুড়ে দিয়ে এই মানে এইখানকার সিনারিওটাকে উঠিয়ে আনতে চাই, তখন বলবো যে আমাদের রামুতে যে 10 দ্বীপ হয়েছে, আমাদের একটা মেজর ক্যান্টনমেন্ট হয়েছে 10 দ্বীপ, কিন্তু রামু 10 দ্বীপ হওয়ার বহু আগে এটা অনেক আর্ম ফোর্সের অনেক পলিসি মেকিং থিঙ্ক ট্যাঙ্ক, ইভেন বিজ পর্যন্ত এরা রিকোয়েস্ট করেছে, অ্যাডভাইস করেছে যে তোমরা এটা করো। ঢাকা ইউনিভার্সিটি থেকে কী বলে ইন্টারেস্টাররাও প্রপোজাল রেখেছিল, কিন্তু কখনো হয়নি। ওখানে আমাদের আলীকদমে একটা ব্রিগেড মানে বেস ছিল, ছোটো একটা ব্রিগেড, এটা তাও ফুল প্রেজেন্ট ব্রিগেড না। তো এখানে সবচেয়ে মজার বিষয় ছিল যে এই ব্রিগেড ক্যান্টনমেন্টের যিনি প্রধান হবেন, ধরেন না হয় আগামীতে তিনি চিফ অফ আর্মি স্টাফ হবেন। কারণ হচ্ছে যে ওই বেল্টে যারা কাজ করবে তারা নিশ্চয়ই তারা অবশ্যই এমএপি মিলিটারি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় তারা আমেরিকা যাবে, এবং ভবিষ্যতে তারা সেই শফিউদ্দিন হোক, ইকবাল করিম হোক, আমাদের আজকে ওয়াকারুজ্জামান হোক, বা এর আগে যারা যারা ছিলেন, সবাই কোনো না কোনোভাবে এমএপির অধীনে তারা এই জায়গাটাতে আসেন। তো এখানে হচ্ছে যে মানে তাদের ইউএস আর্মির গুড বুকে চলে যাবে। এখন একটা বিষয়, একটা মানে কী বলে, ইউএস আর্মির একটা ইউনিভার্সিটি আছে, এটা আর্মি লেড ইউনিভার্সিটি, AIR এয়ার ইউনিভার্সিটি। ওখানে ওরা একটা আলোচনা করছিল সাউথ এশিয়া নিয়ে, এবং তারা বলছিল যে আমার সেনাবাহিনীর প্রধান কোথায় কোথায় আছে। তো আমার সেনাবাহিনীর প্রধান নেপালে আছে, আমার সেনাবাহিনীর প্রধান ভারতে আছে, যাকে মেরে ফেলা হলো হেলিকপ্টার ক্রাশে, হ্যাঁ, এবং এগুলো সব ম্যানিপুলেটেড কেস। আমার সেনাবাহিনীর প্রধান আছে বাংলাদেশে, এবং তার সেনাবাহিনীর প্রধান, আমেরিকার সেনাবাহিনীর প্রধান বাংলাদেশে আছে, মানে ওর নিজস্ব লোক। আমার সেনাবাহিনীর প্রধান এখানে আছে, আমার ভিয়েতনামে আছে, বা ফিলিপাইনে আছে, সুবিক ঘাটিতে আছে। এইভাবে তারা মানে গ্লোবাল ম্যাপিংটা করে। তো আজকে যখন আমরা চীনের কথা বলি, আমি বলি যে চীন বাংলাদেশ স্ট্র্যাটেজিক রিলেশন মিয়ানমারের চেয়েও আগে। ইম্পর্টেন্ট কথাবার্তা হয়েছিল যে দেখো এই দুটো দেশের সাপ্লাই একই সাপ্লাই, এই দুটো দেশের ওই এফোর্সের একটা গভীর সম্বন্ধ ছিল। সেটা কেন ছিল সেটা আমরা বলতে পারবো। এটা একটা রিসার্চ দাবি রাখে যে কেন আমরা এফোর্স, কেন আমরা জেট কিনতে পারি। কারণ চীনের সাথে আমাদের রিলেশন এমন ছিল যে এমন সময় বলে ওপেন মানে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো সম্পর্ক একটা পদ্ধতি ছিল। এবং আমরা এটাও কিছু দেখতে হবে যে কেন বাংলাদেশ নেভি গত 10-12 বছরে অনেকখানি এগিয়ে গেছিল। এটা কিন্তু একটা ট্রু স্টোরি, এটা আপনি এড়িয়ে যেতে পারবেন না। এবং মানে
মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আমরা এই জিও পলিটিক্যাল হিসেবে করছি, হাসিনা যখন প্রথম পাওয়ারে এসে যখন উনি প্রথম বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যান, সেই মিলিটারি একাডেমিতে যে উনি একটা বক্তৃতা দিয়েছেন, ওই বক্তৃতা শোনানো হয়েছে। বক্তৃতা খুবই ইন্টারেস্টিং ছিল। উনি বলছেন যে আমার প্রিয় ক্যাডেটস, আমার সন্তানের চেয়েও তোমরা ছোট, তোমরা মনে রাখো তোমরা আর কতকাল কনভেনশনাল উইপেন নিয়ে যুদ্ধ করবা, এবারে কনভেনশনাল উইপেনের সময় পার হয়ে গেছে, এবার তোমাকে অন্যভাবে যুদ্ধ করার চিন্তা করতে হবে। এই কথাটি তিনি বলেছিলেন। আমি অবশ্যই হাসিনার পলিটিক্যাল স্কুলের লোক না, কিন্তু তারপরেও আমি স্ট্র্যাটেজিক এরিয়াগুলোর খুঁটিনাটি বিষয়গুলোকে একটু দেখার চেষ্টা করছিলাম, যেটা কনফিডেন্সিয়ালও না, সিক্রেটও না, টপ সিক্রেটও না, এইসব জায়গাগুলোকে আমি একটু যেটুকু পাই আমি ওপেন মানে সোর্স থেকে আমি দেখছি। তো তারপরে দেখা গেল তার মাত্র 2-3 বছর পর, সম্ভবত বা আরও 2-4-5 বছরের মধ্যেই উনি যখন প্রথম MiG-29টা কিনলেন। MiG-29 হচ্ছে সেই এয়ারক্রাফট যে এয়ারক্রাফট নিউক্লিয়ার ওয়েপন ক্যারি করতে পারে। হ্যাঁ, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, ম্যাপোমিগের সাথে কেলেঙ্কারি হয়েছে, ঘুষের ব্যাপার স্যাপার ছিল, আরও অনেক জায়গায় ম্যানিপুলেটিং কেস হয়েছে। যেমন আমরা আজকে বলছি যে হাসিনা তো আমাদের ইউনূস সাহেব তো খুবই আরামে পাওয়ারে আসলেন, তাকে একদম আরাম করে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো, কিন্তু আমরা এটা দেখছি না ম্যানিপুলেটিং কেস চারপাশ থেকে কি ঘটছে, কত ধরনের খেলা যে চলছে। এখন আপনি যদি বলেন বাংলাদেশ হাই কমিশনের টপ অফিসারদেরকে, ডিজিএফআই ওখানে 5-6 জন পোস্টেড, তাকে যে বলেন ভাই বলেন তো হাসিনা কোথায় আছেন, আপনি কেউ বলতে পারবেন হাসিনা কোথায় আছেন। হাসিনা এক জায়গায় আছেন, 1 থেকে 2টো জায়গায় তিনি সরেছেন, প্রথমে যে জায়গায় ছিলেন ওখান থেকে সরেছেন, হ্যাঁ সরে আরেক জায়গায় গেছেন এরকম। কিন্তু এই যে অজিত দোভাল, ওই অজিত দোভাল বলা হয়ে থাকে, আমরা জানি পাকিস্তানে তিনি 7 বছর সিক্রেট অপারেশনে ছিলেন। তার প্রথম ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিস করার 2-3-4 বছরের মধ্যেই উনি 7 বছর একদম সিনেমা নাটকের চেয়েও বড় করে 7 বছর লুকিয়েছিলেন পাকিস্তান আর্ম ফোর্সের ভিতরে, এবং ISI আরও অনেক অথরিটি কেউ তাকে ট্র্যাক করতে পারেনি। তারপর তিনি তার কাজ করে চলেছে, অত্যন্ত সাকসেসফুলি কাজ করতেন। বলা হয় থাকে বাংলাদেশে যারা অনেকে কেউ কটানে গিয়েছেন যে রুমাতে অজিত দোভাল আসছেন 20-25-26 ইয়ার্স বিফোর, এই রুমাতে উনি একটা সময় কাটিয়েছেন, সে 2-3 মাস হতে পারে, কারণ এটা একটা ট্রেমেন্ডাস আর্মস ট্র্যাকিং রুট, মানে আরও অনেক খেলা আছে। এবং থানচির থেকে আমি নিজেও একসময় মানে পুরোনো সময় আমি অনেক গিয়েছি, সেখানে দেখেছি একটা জায়গায় যেখানে রাত্রেবেলা ওরা পাহাড়ি চোয়ানি খেয়ে থাকে, এবং ওখানে মানে বেনসন অ্যান্ড হেজেস অনেক দামি বিয়ার এবং ওয়াইনের বিভিন্ন অনেক কিছু অনেক ধরনের, এবং ইভেন আপনি কারেন্সি চেঞ্জ করে দেবেন। তো এইসব এগুলোর নিশ্চয় একটা কারণ আছে, এটা নিয়ে কেউ কাজ করেনি যে তা নয়। অর্থাৎ আবার আমি চীনের জায়গায় আসছি। চীন বাংলাদেশের একটা সুন্দর সম্পর্কের দিকে যাচ্ছিল, এবং স্পেশালি যখন আমি মানে সাবমেরিন বেসটা তৈরি করার কথা। আরেকটা মজার জিনিস আমি এর সাথে জুড়ে দেবো, সেটা হচ্ছে যে আমাদের কক্সবাজারে একটা সাধারণ একটা ছোট এয়ারপোর্ট আছে, কিন্তু এয়ারপোর্টটাকে করা হলো কি ফরওয়ার্ড অপারেশনাল বেস, এবং এটা কিন্তু হাসিনার পিরিয়ডে হলো। বেশ ওই রানওয়েটাকে টেনে নিয়ে আপনি সমুদ্রে নামিয়ে দিলেন, মানে এটা ইঞ্জিনিয়ারিং করে নামালেন, এবং এটা আসলে ওই মিয়ানমার ইস্যুকে নিয়ে এই কাজগুলো করা হচ্ছিল। এবং সেই সময় আমাদের এক বন্ধু আর্ম ফোর্সে ছিল, সে হঠাৎ করে আর্ম ফোর্স থেকে তাকে সরিয়ে দিয়ে ডিপ্লোম্যাটিক জোনে পাঠিয়ে দেওয়া হলো। তো ওর সাথে আমার, যেহেতু আমরা একসাথে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিছু সময় পড়েছি, সেই সুবাদে আমি তাকে বললাম যে আসলে বিষয়টা কী। সে বললো সব কথা আমাকে জিজ্ঞেস করিস না, সব কথা যদি জিজ্ঞেস করিস আমি অনেক কিছু মিথ্যা কথা বলবো, অর্থাৎ তুমি আমাকে বলো। সে আমাকে বললো যে দেখো যে মানে গভর্নমেন্ট কিছু কিছু ক্ষেত্রে কিছু কাজ করার চেষ্টা করছে, এবং এখানে একটা কনস্পিরেসি এবং কাউন্টার কনস্পিরেসি চলছে, এবং এটা আমাদেরকে ধরা বা আমাদের জায়গা থেকে, হ্যাঁ এর দুটো কারণ থাকতে পারে। এটা গভর্নমেন্ট খুব পজিটিভ অ্যাঙ্গেল থেকে রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে যেতে পারে, এই জন্যও হতে পারে, কিংবা আসলে অন্য কোথাও অন্য কিছু ঘটছে কিনা সেটা জানারও একটা প্রক্রিয়া হতে পারে। তো এরকম কিছু কাজ আমরা দেখলাম সেই সময়, এবং এটাও দেখলাম আরসা, বিশেষ করে আরসাকে, এবং আর একটা গ্রুপ ছিল সেই সময়, ওই গ্রুপটা 2-3 বছর কাজ করে তারপরে ওরা হাইবারনেশনে চলে যায়। এদিকে বাংলাদেশ আর্ম ফোর্স কিন্তু অস্ত্র ট্রেনিং কিছু দিয়েছে।
এবং এই গ্রুপের সাথে ইন্ডিয়ান গ্রুপের মধ্যে ফাইট হয়েছে, মিজো ন্যাশনাল ফ্রন্টের সাথে হয়েছে ওই দিক থেকে তারা, এবং এটা ছিল সাপ্লাই রুট। এখন আজকে যখন আপনি মানে চীন বাংলাদেশ সম্পর্কের অবনতি হঠাৎ করে ধূপ করে যে পড়ে গেল, এর একটা মজার বিষয় চীনা সাংহাই ইউনিভার্সিটিতে একটা আলোচনা হয়েছে। সেখানে তারা বলেছে যে দেখো বাংলাদেশ একটা বড় মুনাফিকি করেছে, সেই মুনাফিকিটা কি, যেটা পাকিস্তান করেনি, এটা মিশরও করেনি, সেটা বিশ্ব পাকিস্তান, ওরা বলছে পাকিস্তান আরও শক্তভাবে করেনি। সেটা হলো যে চাইনিজ ওয়েপন যেগুলো বাংলাদেশে আসবে সেগুলো একটা চুক্তির মধ্যে একটা ক্লজ আছে এরকম যে এগুলো অন্য কোনো দেশ যেন ধরতে না পারে, অন্য কোনো ট্রেনার এটা যেন হ্যান্ডেল করতে না পারে, এর অন্য কোনো ম্যানুয়াল যেন বাইরে না যায়। কিন্তু যখন আমরা দেখলাম যে মানে এখানে আমেরিকানরা আসলো, ইভেন ইন্ডিয়ানরা আসলো তেজাজ বিক্রি করার কথা বলে, হ্যাঁ, এবং তারা এইসব মানে ইনস্টলেশনসগুলোতে খুবই সহজে বিচরণ করলো, এবং তারা মনে করছে মেবি রাইট আর মেবি রং যে এখান থেকে কিছু জিনিস পাস হয়েছে যেগুলো ওদের জন্য সেন্সিটিভ। আর এই জন্য মনে হয়েছে যে চায়নারা এই বিষয়টা স্ট্র্যাটেজিক এরিয়াতে খুব বেশি আমাদের উপর আস্থা রাখতে পারেনি, এটা একটা কারণ থাকতে পারে। এবং এই চায়না কিন্তু মাও সেতুংয়ের চায়না না, এই চায়না হচ্ছে ডেং জিয়াওপিংয়ের পরের চায়না, যারা বলেছে যে ইকোনমি এবং স্ট্র্যাটেজি এক প্যারালালি ছুটবে। হ্যাঁ, যে শুধু অর্থনীতি দিয়ে আপনাকে, অর্থনীতির সাথে আপনার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টগুলোকে আপনাকে একই সাথে মাথায় রাখতে হবে। অর্থাৎ এই ডেং জিয়াওপিং মানে আপনি যদি তার ইন্টেলিজেন্স অপারেশন দেয়, ইন্টেলিজেন্স চায়না আগে 2-3টা দেশের বাইরে কাজ করতো না, চায়না সারা পৃথিবীর প্রায় ওদের 56টা ওদের ওভারসিজ অপারেটিভস টিম কাজ করে। তো আজকে এটা একটা বড় বিষয় জিওপলিটিক্সের। আরেকটা বিষয় আমার কাছে খুবই সেন্সিটিভ মনে হয়েছে, ওই অনুষ্ঠানটাতে আমি একজন মানে দর্শক হিসেবে, একজন দাওয়াতি হিসেবে আমিও ছিলাম, সেই জন্যই বলি, সেটা হচ্ছে যে ডিজিএফআইয়ের লোগো চেঞ্জ হচ্ছে। ক্যান্টনমেন্টের ভিতরে ডিজিএফআইয়ের অফিসের সামনে বিশাল বড় সামিয়ানা করা হয়েছে এবং সেখানে অনেককেই দাওয়াত দেওয়া হয়েছে। তা আমি এই বিষয়টুকটাকে একটু লেখালেখি করি, সেই সুবাদে ওরা আমাকেও দাওয়াত দিয়েছে। ডিজিএফআইয়ের উপরে আমিও একটা ছোটো লেখা দাঁড় করেছিলাম এবং সেই সময় বলেছিলাম যে এটা তো এফবিআই ম্যানুয়ালি ফলো করে আসলে। হ্যাঁ, ডিজিএফআইকে আপনি আয়নাঘর, ডিজিএফআই তো আয়নাঘর থাকবেই, তো ডিজিএফআই তো কাজই তো আয়নাঘর থাকা, মানে একটা সিক্রেট হাইডআউট প্লেস থাকবে, ওখানে আপনি আপনার মতো করে মানে অনেক কিছু করবেন। আসলে এটা অনেক গুমও করে দেয়। হ্যাঁ, এফবিআই করেন না, সে করে তো রত প্রচুর লোককে, বাংলাদেশের দুজনকে, বাংলাদেশের ইন্টেলিজেন্সের দুজন লোককে কখনো পাওয়া যায় না ডিজিএফআই মানে ওয়েবসাইটে আমরা সেটা পাই সিম্পল, মানে যেটা এখন হচ্ছে যে ওখানে তারা করলো কি, এই ডিজিএফআইকে সেই সময় বলা হলো যে এটাকে ওভারসিজে কাজ করবে, মানে ডিজিএফআই দায়িত্ব পেল সে দেশের বাইরে যে কাজ করবে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল এবং এক্ষেত্রে চীনের একটা বড় সাপোর্ট ছিল। এবং তারপরই ডিজিএফআইয়ের যে প্রধান, উনি ব্রিগেডিয়ার থেকে মেজর হয়ে গেলেন, রিমেম্বার, মানে ওনাকে একটা গুরুত্ব বেড়ে গেল ওনার, এবং উনি ছিলেন 1 স্টার জেনারেল, এখন 2 স্টার জেনারেল, এবং কখনো কোনো ওনার ভূমিকা আরও কঠিন হয়ে ওঠে। তো এরকম একটি যখন জিওপলিটিক্যাল সিনারিও আমাদের ধীরে ধীরে বদলে যাচ্ছিল, তখন আমরা আসলে কোথায় যে ঠেকবো। এবং আজকের জায়গায় দাঁড়িয়ে বলতে পারি আমি, মানে মনে হচ্ছে, এটাই অনুমান, এটা তো জোর দিয়ে বলা যাবে না, যে মাল্টি ডাইমেনশনাল চ্যালেঞ্জেস আপনাকে ফেস করতে হবে। হ্যাঁ, এটা আপনি শুধু একটাই অর্থনীতির জায়গায় ধাক্কা খাবেন এমন হতে পারে যে আমাদের মানে কি পটেনশিয়াল ইনস্টলেশনস, হ্যাঁ, এটা হয়তো ধরেন আমাদের 120, 30, 40টা আছে, এটা হয়তো একটা আগুন লেগে গেল, আমাদের ঘোড়াশাল পাওয়ার স্টেশনে আগুন লেগে গেল, কিংবা আমাদের নিউক্লিয়ার যে রূপপুরে কোনো একটা কাজে একটা কোনো একটা সাবোটাইজ হচ্ছে বিটিভিতে, এই জাতীয় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হতে পারে। হ্যাঁ, ইভেন আর্ম ফোর্সের ভিতরেও এই ধরনের হওয়ার সম্ভাবনা খুব উড়িয়ে দেওয়া যায় না। এবং এইরকম একটি ঘটনার কথা আমি বলি, শ্রীলঙ্কাতে এরকম একটি ঘটনা ঘটেছিল, তখন ইন্ডিয়া খুব প্রেশার দিচ্ছিল। সেই সময় 3টা যুদ্ধজাহাজ, ওদের ছোট নেভি, আসলে ওদের সব নেভিতে গানবোট নেভি আসলে, তো ওদের 3টা গানবোট, মানে তার মধ্যে একটা মানে কর্ভেটস ছিল, এই 3টা গানবোটে বোমা পাতা হলো।
এবং তাতে তখন তামিলামের ওই সময়, এবং এই 3টা গানবোট নষ্ট হয়ে গেল। তো এই জাতীয় অনেক ধরনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি এই বিষয় নিয়ে। এবং আজকের জিওপলিটিক্যাল সিনারিওতে আরেকটা জিনিসও খুবই আমার কাছে ডেঞ্জারাস বলে মনে হচ্ছে, যে ডক্টর শহীদুজ্জামান নামে একজন ভদ্রলোক আছেন, IR-এর শিক্ষক। তো উনি মানে এটা আমার কাছে আমার হিসেবে মানে মিলাইতে পারি না যে বাংলাদেশ পাকিস্তান স্ট্র্যাটেজিক রিলেশনটা এত দ্রুত গতিতে কেন যাবে, এত দ্রুত পেসে যাওয়াটা এটা ঝুঁকিপূর্ণ। এবং আপনি যত না কাজ করছেন তার চেয়ে বেশি কিন্তু অনেক কথা বলছেন। তো কথা বলে আপনি আসলে কি মেসেজটি দিচ্ছেন? এবং পাকিস্তান কিন্তু এক্ষেত্রে পাকিস্তানের ডিপ্লোম্যাসি আমি বলবো অনেক প্রজ্ঞার সাথে তারা সেগুলো নিয়েছে, তারা স্লো পেসে গিয়েছে, বাংলাদেশ অনেক দ্রুত গতিতে গিয়েছে। এবং তারা চাচ্ছিল যে ISI এবং বাংলাদেশের মধ্যে একটা আবার নতুন করে সখ্যতা তৈরি করা। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা সময় DJFI এবং ISI একযোগে কাজ করেছে, এবং তার যথেষ্ট বুড়ি প্রমাণ আছে। 10টা অস্ত্রকারী যে কথাটা বলি সেটাও DJFI এবং ISIর জয়েন্ট কোলাবোরেশনের একটি অংশ। এবং এইটার উপর ইন্ডিয়ান আর্মির একজন ব্রিগেডিয়ার শামসিক সিং, তিনি এয়ার ইউনিভার্সিটিতে আমেরিকাতে বসে PhD করেছেন এই 10টা অস্ত্রকারী নিয়ে, এবং এটা US এয়ারফোর্স ওরা এটা একটা পাবলিকেশন করেছে। তো অতএব আজকে যে বিষয়টি নিয়ে আমরা হঠাৎ করে ডক্টর শহীদুজ্জামান স্যারের কথা বলতে চাই, যেহেতু জিওপলিটিক্যাল সিনারিওতে একটা অসম্ভব রকমের একটা মানে অনেক এগিয়ে একটা কথা বলা, যে আমাদের সৈয়দপুরে পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনাল, সেটা শাহিন হোক, গাজী হোক, কিংবা শাহিন 2 হোক, যেটা হোক, এখানে তারা বসান। অর্থাৎ এগুলো আমার মনে হয় যে খুব মানে ইরেসপন্সিবল টক্স, এবং এটা আমাদের ক্ষতি করবে বলেই মনে হয়। এবং শেষমেশ আমি একটা কথা বলে মানে আমার কথা থামাবো, সেটা হচ্ছে যে আমাদের ইভেন হাসিনাও উনিও বুঝতে পারেনি যে তার ইন্টেলিজেন্স লাগছিল, এবং ভারতও মনে হচ্ছে যে যেটা মনে হয় যে ভারত এটা বুঝতে পারেনি। BDR ম্যাসাকারের সময় একটা ট্রেমেন্ডাস ইন্টেলিজেন্স লাগছিল, এবং অবাক করার মতো আমাদের তখনও কিছু UAV ছিল, 2-4টা ড্রোনও ছিল, বা মানে দূর থেকে সার্ভেলেন্স করার সিস্টেম ছিল, কিন্তু এই ভিতরে এতগুলি সৈন্য মারা পড়েছে, এরা কিছু জানে না। এটা আসলে কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। এবং এটা যদি আমি একেবারে হিউম্যান ইন্টেলিজেন্স, যেটা BDR-এর সেই সময়ের যে BDR-এর ল্যান্স নায়ক থেকে নিয়ে সুবেদার মেজর পর্যন্ত যেসব ওদের ফোর্স ইন্টেলিজেন্সও ছিল, তারাও এই বিষয়গুলো কম বেশি জানে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে ক্রিটিক্যালি কেন আমরা স্টাডি করি নাই, সেটা আমাদের একটু দেখা দরকার ছিল বলে আমার কাছে মনে হয়েছে। এবং শেষ যে কথাটি হচ্ছে যে আমরা সবসময় ডাটা নিয়ে আজকে কথাবার্তা হয়েছে, যে জেন্স সিপ্রি কিংবা CI ফ্যাক্টস বুককে মনে করি, তাহলে আপনি ওই জায়গার থেকে যদি বিবেচনা করেন, ভাই বলেছিলেন যে একটু আগে যে মিয়ানমারের সাথে আমাদের হলে আমরা পেরে উঠবো না। আসলে আপনি বলেন আমেরিকান পাওয়ার কিংবা সোভিয়েত পাওয়ার বা রাশিয়ান পাওয়ার, যে নামে বলেন, বা ব্রিটিশ পাওয়ার, আর তালেবানের শক্তির মধ্যে মানে সেই সময় কত পিছনে তারা ছিল, কিন্তু ওখানে তারা সুবিধা করতে পারেনি। হ্যাঁ, ইভেন একটা পর্যায়ে যখন পাকিস্তানের সাথে একটা কনফ্রন্টেশন হয়েছিল, পাকিস্তান পৃথিবীর প্রথম 10টি শক্তির একটি, 8 নম্বরে আছে। তো তারাও কিন্তু মানে আফগানিস্তানের তালেবানদের সাথে সুবিধা করতে পারেনি। অর্থাৎ মানে যে প্যারামিটার্সের উপর বেসিস করে আপনি ফোর্সের ফায়ারিং পাওয়ারকে হিসেব করছেন, ওদের হিসেবটা অন্য জায়গা থেকে তারা করে। তো অতএব মিয়ানমারের আমার কাছে মনে হয় যে মানে যে লোকটি যারা অফেন্সিভ করে তারা একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে থাকে, যারা ডিফেন্সিভ করে তারা একটা অ্যাডভান্টেজ, একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ তারা পায়। তো অতএব মিয়ানমারের প্রচুর ঝামেলা রয়েছে। এবং আমার জানা মতে DJFI অনেক লোক ছিল যারা এই অনেক আগে থেকেই এই আরাকানের লোকগুলো, রোহিঙ্গার লোকগুলো এখানে সে লালমাটিতে, মগবাজারে, আজি সুপার মার্কেটের উপরে উই নো দ্যাট, হ্যাঁ, যে তারা এখানে থাকছে, বউ বাচ্চা নিয়ে একদম ঘুরে বেড়াইছে, হ্যাঁ, এভরিথিং ইজ ওকে। তো এগুলো ছিল। অতএব কেউ কেউ বলে যে আমরা মিয়ানমারের সাথে যুদ্ধে জিতেছি একটা বুলেট খরচ না করে। এই কথা আমি বলছি এই কারণে যে আমাদের ইন্টেলিজেন্স অপারেটিভস এর অন্য একটি কাউন্টার বয়ানও আছে, অন্য একটা ন্যারেটিভসও আছে, কিন্তু আমরা যুদ্ধ না করে, ঝামেলা না করেও আমরা ওদের
আমাদের অঞ্চলের যে ঝামেলার জায়গাটি ওর মধ্যে আমরা একটি বাফার জোন তৈরি করে দিলাম যে এখন তোমরা নিজেরাই যুদ্ধ করো। অর্থাৎ এই খেলাটি জটিল খেলা, তবে এর বাইরে এর পিছনের যে প্লেয়াররা সেটা আরও একটা বড় গ্র্যান্ড ডিজাইনের অংশ। অতএব আমি যাকে শত্রু বলছি ভবিষ্যতে সেই হয়তো আমার সাথে কাজ করবে ওই বড় শত্রুর সাথে ফাইট করতে। অর্থাৎ এই খেলাটিও আমাদের রয়েছে। এবং যখন আমরা মানে আমেরিকাকে দেখলাম, ইন্ডিয়াকে দেখলাম, এবং অস্ট্রেলিয়াকেও দেখলাম যে তারা কোয়াড করবে, এবং কোয়াড করতে যে তারা একটা অদ্ভুত মানে কথা হঠাৎ করে মুখ ফসকে বলে ফেললো, এবং সেটা যে কোনো লোক যে মানে আজে বাজে লোক বলেনি, বলেছে অজিত দোভাল। হ্যাঁ, যে ভেরি সাল, এবং তাকে দেখে খুবই মানে নরম সরম দেখে মনে হয় যে খুব ছোটোখাটো লোক এবং খুব ভদ্র, খুবই জেন্টেল আগে বাড়িয়ে। হ্যাঁ, কিন্তু সে যে কত শার্প এবং কত শ্রুড, ইউ কান্ট ইমাজিন। এবং ভাই বলছেন যে মানে ওদের তো ট্রান্সপারেন্সি আছে, সন্দেহ আছে, কিন্তু কখনো ওরা বেঁধে দিয়ে ছাড়ে, কখনো ওরা ছেড়ে দিয়ে বাঁধে। অতএব এই খেলা এত সহজভাবে বলা যায় না। এবং ওরা এমনভাবে যেটা আমাদের যুবকরা যে কাজটি মানে করতে পারেনি বা করতে চায়নি, বা হয়তো ওইভাবে স্ট্র্যাটেজিক ডিজাইনিং তারা করেনি, সেটা হচ্ছে যে যখন আমি যুদ্ধ করব কিছু সৈন্যকে আমি রেখে দেবো, তাকে বুঝাবো না যে সে আমারই সৈন্য, সে ভবিষ্যতে অন্য খেলায় তারা যেন সেই যুদ্ধে অংশগ্রহণ করে। তো ওই জাতীয় অত মাস্টার প্ল্যান করে তারা এই খেলাগুলো সাজায়নি। আর শেষ কথা হলো যে আমার মনে হয় দোভালের খেলা চলছে, আমাদের খুবই মনোযোগের সাথে এই খেলা দেখতে হবে। এবং আমার এক বন্ধু আছে, মানে তো যন্ত্রপাতি চলছে, অত তো সব কথা কৃষি কথা বলা যাবে না, তারপরেও বলছি যে মানে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নিশ্চয়ই চুপ করে বসেননি, ওনারা এর আগেও 75-এর অভিজ্ঞতা আছে, এবং উনি দিল্লিতে বসে সে কাজগুলো করেছেন। এবং এটা ভেরি ন্যাচারাল, এটা হতেই পারে, এটা হতে পারে, কিন্তু ওনাকে ম্যানিপুলেট করছে কারা সেটাও আমাদের দেখতে হবে। এবং অত্যন্ত মানে লজ্জার সাথে বলি, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের অফিসিয়ালস যারা আছেন, আমাদের এজেন্সি পিপল যারা রয়েছেন, আমাদের আরও অনেক ধরনের আমাদেরও কিছু 2-4 চামচা থাকে, তারা কিন্তু তার অবস্থান, তার কর্মকাণ্ড এগুলো খুব ভালোভাবে সার্ভেলেন্সের মধ্যে রেখেছেন এমনটা মনে হয় না। তবে কিছু কিছু কাজ যে হচ্ছে না তাও কিন্তু নয়। অতএব আমার মনে হয় যে কেউ বলছে যে নির্বাচন যেটা মনে হচ্ছে যত এত স্মুথলি গড়াবে বলে মনে হয় না, এর পিছনে খেলোয়াড় আছে। এবং আমরা এর আগের সময় যে খেলাকে দেখেছি, যে খেলোয়াড় দেখেছি, এবার সেই খেলা না, অন্য খেলোয়াড় অন্য খেলায় মাতবে, সেটাই আমরা মনে করছি। লেটস সি। ধন্যবাদ।